আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে আলোচনা করব। তা হলো ইনডাইরেক্ট ফাংশন। এই ইনডাইরেক্ট ফাংশন কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা এই আলোচনা শেষেই বুঝতে পারবেন। তো এই ইনডাইরেক্ট ফাংশনের মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইনডাইরেক্ট ফাংশন ফর A1 রেফারেন্স স্টাইল। অর্থাৎ সেল রেফারেন্স স্টাইল যদি A1 স্টাইলে হয় তাহলে ইনডাইরেক্ট ফাংশনটা কেমন হবে, আর এরপর আলোচনা করব আমরা ইনডাইরেক্ট ফাংশন ফর R1 C1 রেফারেন্স স্টাইল। অর্থাৎ সেল রেফারেন্স স্টাইল যদি R1 C1 স্টাইলে হয় তাহলে ইনডাইরেক্ট ফাংশনটা কেমন হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইনডাইরেক্ট ফাংশন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা একটু জানতে চাই যে ইনডাইরেক্ট ফাংশন দিয়ে আমরা কি করতে পারি। আসলে ইনডাইরেক্ট ফাংশন দিয়ে আমরা বিভিন্ন শীটে থাকা যে ভ্যালুগুলো বা যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোকে আমরা আমাদের আউটপুট ভ্যালুতে রূপান্তর করতে পারি। যেমন ধরুন আমরা এখানে তিনটা শীট ক্রিয়েট করে রেখেছি। প্রথম শীটটা হচ্ছে বার্ড, এই নামে একটা শীট রয়েছে। যে শীটের মধ্যে আমি কতগুলো পাখির নাম, বাংলায় তাদের কি নাম রয়েছে, ইংরেজি তাদের কি নাম রয়েছে এবং তাদের সায়েন্টিফিক নেম কি, এই নামগুলো আমরা লিখে রেখেছি। তারপরে আরেকটা শীট রয়েছে বেস্ট, অর্থাৎ কিছু পশুর নাম এখানে লেখা রয়েছে। তারপরে আরেকটা শীট আমরা ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে ফ্রুট, কিছু ফলের নাম এখানে আমরা লিখে রেখেছি। আমাদের তিনটা শীটে তিন ধরনের তথ্য রয়েছে। এবারে আমাদের যে আউটপুট শীট, অর্থাৎ এই শীটটাতে আমরা দেখতে চাই যে শীটের নাম পরিবর্তনের সাথে সাথে কিভাবে আমাদের রেজাল্টগুলো পরিবর্তন হয়ে যায়, সেই বিষয়টা আমরা দেখতে চাই। এখানে এই সেলটাতে আমরা এই তিনটা শীটের নাম লিখে রেখেছি। এখানে বার্ড, বিস্ট এবং ফ্রুট, এই তিনটা শীটের নামে আমরা একটা ড্রপ ডাউন ক্রিয়েট করে রেখেছি। এবার আমরা দেখতে চাই এই ড্রপ ডাউনের পরিবর্তনের ফলে আমাদের কিভাবে এখানকার তথ্যগুলো পরিবর্তন ঘটে। এখানকার তথ্যগুলোর পরিবর্তন ঘটাতে হলে এখানে আমাদের ইনডাইরেক্ট ফাংশন ব্যবহার করতে হবে। এখন এই ইনডাইরেক্ট ফাংশন ব্যবহার করার জন্য আমরা একটু লিঙ্ক দেখে আসি, কিভাবে আমরা অন্য শীট থেকে লিঙ্ক করতে পারি। আগে আমরা লিঙ্কটা একটু ভালোভাবে বুঝে আসি। আমরা এখানে যে শীটের নামটা লিখে রেখেছি বার্ড, আমরা এখানে বার্ডের যে ডাটাগুলো রয়েছে, বার্ড নামে যে শীটটা রয়েছে এই শীটে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো আমরা এখানে নিতে চাই। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে বার্ডে ক্লিক করি। এখানে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাতে আমরা ক্লিক করি, তারপরে এন্টার প্রেস করি। আমাদের এখানে প্রথম বার্ডের নামটা চলে আসছে। এরপর যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমাদের বাকি নামগুলো চলে আসবে। তারপর যদি আমরা এদিকে ড্র্যাগ করি তাহলে আমাদের বাকি নামগুলো চলে আসছে। এখন দেখুন একটা বিষয় লক্ষ্য করুন, এখানে যখন আমরা লিঙ্ক করে নিয়ে এসেছিলাম তখন প্রথমে শীটের নামটা রয়েছে, তারপরে রয়েছে একটা এক্সক্লামেটরি সাইন, তারপরে রয়েছে ওই শীটের সেল রেফারেন্স। আমি এই অংশটুকু একটু কপি করে অন্য কোনো সেলে পেস্ট করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কপি করলাম, কপি করার পরে আমি এখানে এই সেলটাতে এখানে পেস্ট করে রাখলাম এটা। এবার এন্টার করি, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন ছাড়া পেস্ট করেছি বিধায় এটা এভাবে রয়েছে। এখন আমরা ইনডাইরেক্ট ফাংশন ব্যবহার করতে চাই। আমরা এই অংশটুকু মুছে দেই। এই অংশটুকু মুছে দেওয়ার পরে তারপরে আমরা প্রথম সেলটাতে ইনডাইরেক্ট ফাংশন ব্যবহার করি। আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে লিখলাম ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট লেখার পরে এখানে ইনডাইরেক্টে দুটো আর্গুমেন্ট রয়েছে, একটা হচ্ছে রেফারেন্স টেক্সট, তারপর হচ্ছে A1। A1টা হচ্ছে অপশনাল আর্গুমেন্ট। এই A1 দ্বারা বোঝাচ্ছে আমি কি A1 রেফারেন্স স্টাইল ব্যবহার করব নাকি R1 C1 রেফারেন্স স্টাইল ব্যবহার করব। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করি। রেফারেন্স টেক্সট, রেফারেন্স টেক্সটটা হচ্ছে আমরা এখানে রেফারেন্সটা দেখতে পাচ্ছি যে বার্ড, তারপর এক্সক্লামেটরি সাইন, তারপর হচ্ছে সেল রেফারেন্স। তো আমরা বার্ড কথাটা সরাসরি না লিখে আমরা এই সেলটাকে সিলেক্ট করব যাতে এই সেলটায় যে টেক্সটটা রয়েছে এই টেক্সট অনুসারে শীটটা পরিবর্তন হয়। এই সেলটাকে আমরা F4 দিয়ে লক করে দিলাম। এরপরে রয়েছে একটা এক্সক্লামেটরি সাইন। এক্সক্লামেটরি সাইন এটার সাথে যোগ করতে হলে আমাদের একটা অ্যান্ড চিহ্ন দিতে হবে। অ্যান্ড চিহ্ন দেওয়ার পর তারপর এক্সক্লামেটরি সাইন দিতে হবে। তবে আমরা জানি যে কোনো টেক্সট বা কোনো ক্যারেক্টার লেখার বেলায় ডাবল কোট দিয়ে শুরু করতে হয়। আমরা ডাবল কোট চিহ্ন দিলাম, তারপর এক্সক্লামেটরি সাইন, তারপর আবার ডাবল কোট দিয়ে ক্লোজ করে দিলাম। আমাদের এক্সক্লামেটরি সাইন কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আবার অ্যান্ড চিহ্ন দিলাম। অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে দেখুন এখানে আমি সেল রেফারেন্সগুলো লিখে রেখেছি। যদি আমি এই রেফারেন্সটা সিলেক্ট করে দেই তাহলে এটা দ্বারা বোঝায় যে এই সেলটাতে যেই রেফারেন্সটা লেখা রয়েছে B3, এখানে সেই B3 তথ্যটাই এখানে আসবে। যদিও বা এখানে রেফারেন্স হিসেবে G6 লেখা রয়েছে, অর্থাৎ এই সেলটার অ্যাড্রেস লেখা রয়েছে, তারপরেও এখানে কার্যকর হবে B3 নাম্বার সেলটা, কারণ B3 নাম্বার সেলটা এখানে লেখা রয়েছে। অন্যান্য ফাংশনের ক্ষেত্রে আমরা যখন কোনো সেলকে রেফারেন্স হিসেবে সিলেক্ট করে দেই তাহলে ওই সেল অনুসারেই ফর্মুলাটি ক্রিয়েট হয়।
আর ইনডাইরেক্ট ফাংশনের ক্ষেত্রে যদি আমরা কোনো সেলকে রেফারেন্স সেল হিসেবে সিলেক্ট করে দেই, তাহলে ওই রেফারেন্স সেলে যেই ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটা যদি কোনো সেল রেফারেন্স হয়, তাহলে সেই সেল রেফারেন্স অনুসারে যেখান থেকে তথ্যগুলো নেওয়া দরকার সেখান থেকে তথ্যগুলো নিয়ে আসবে। যেহেতু এটা ইনডাইরেক্টলি একটা সেলের উপর ভর করে আরেকটা সেল থেকে তথ্য নিয়ে আসছে, সেই জন্যই এই ফাংশনটার নামকরণ করা হয়েছে ইনডাইরেক্ট ফাংশন। যে এটা সরাসরি সেল রেফারেন্স হিসেবে কাজ করে না, যেই সেলটাকে রেফারেন্স হিসেবে সিলেক্ট করা হবে ওই সেলের মধ্যকার কন্টেন্টস যে সেল রেফারেন্স হবে সেই সেল রেফারেন্স অনুসারে কাজ করবে। যাই হোক, এরপরে রয়েছে আমাদের A1। A1 হচ্ছে একটা অপশনাল আর্গুমেন্ট এবং এটা বাই ডিফল্ট। যদি আমরা A1 না সিলেক্ট করে যদি আমরা সরাসরি ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে আমাদের A1 সেল রেফারেন্স স্টাইলটি কার্যকর হবে। আমরা এন্টার করলাম, দেখুন এখানে আমাদের দোয়েল এই নামটা এখানে চলে আসছে, কারণ বার্ড এই নামে যে শীটটা ছিল, এই শীটের প্রথম ভ্যালুটা ছিল দোয়েল। দেখুন আমরা বার্ডের এই শীটে যাই, দেখুন এখানে এই ভ্যালুটা রয়েছে দোয়েল, B3 নাম্বার সেলে ভ্যালুটা রয়েছে দোয়েল। যে কারণে আমরা এই সেলটাতে যখন ইনডাইরেক্ট ফাংশনটা ব্যবহার করলাম তখন এটা দোয়েল লেখা আসছে। যদি আমরা এখানে বার্ড এই শীটের এই নামটা চেঞ্জ করে দিয়ে যদি এখানে আমরা অন্য একটা, সাপোজ এখানে আমরা ফ্রুট দিলাম, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের আম এই শব্দটা চলে আসছে। আমরা এই সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তারপর এখানে এটাকে ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে এই সেলগুলো আমরা ফিল আপ করে দিলাম, তারপরে আবার এদিকে ড্র্যাগ করে এই সেলগুলোকে আমরা ফিল আপ করে দিলাম। তাহলে দেখুন এখানে আমাদের প্রথম অংশটা যেহেতু শীটের নাম এবং এখানে এই শীটের নামটা এখানে যেটা থাকবে সেটাই হবে, যে কারণে আমরা এটাকে লক করে দিলাম। এবং দ্বিতীয় অংশটা যেহেতু রেফারেন্স, যে কারণে দ্বিতীয় অংশটা আমরা রিলেটিভ সেল রেফারেন্স ব্যবহার করেছি, যাতে ড্র্যাগ করলে আমাদের এই রেফারেন্সগুলো কার্যকর হয়। এখন দেখুন আমরা শীটের নাম যদি আবার পরিবর্তন করে দিই, সাপোজ এখানে বিস্ট এটা দিলাম, তাহলে দেখুন এখানে আমাদের পশুর নামগুলো এখানে চলে আসছে। তো এই হলো A1 স্টাইল ব্যবহার করে প্রাপ্ত ইনডাইরেক্ট ফাংশনের ফলাফল। এবার আমরা দেখতে চাই R1C1 রেফারেন্স স্টাইলে ইনডাইরেক্ট ফাংশনটাকে কিভাবে লেখা যায় এবং এর সুবিধা কি। তো চলুন আমরা একটু R1C1 রেফারেন্স স্টাইলে যাই। R1C1 রেফারেন্স স্টাইল সম্পর্কে আমি আমার টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 56 বাংলা R1C1 রেফারেন্স স্টাইল এই টিউটোরিয়ালটিতে বিস্তারিতভাবে R1C1 রেফারেন্স স্টাইল সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা দেখতে চাই এই R1C1 রেফারেন্স স্টাইলে লিঙ্কগুলো কেমন হয় এবং এই R1C1 রেফারেন্স স্টাইলে ইনডাইরেক্ট ফাংশনটা কিভাবে ব্যবহার করা যায়। আমরা একটু R1C1 রেফারেন্স স্টাইলটা অ্যাক্টিভ করে নিই, দেখি কিভাবে R1C1 রেফারেন্সে লিঙ্কগুলো হয়। আমরা এই অফিস বাটনে গেলাম, তারপরে এক্সেল অপশন এখানে যাই, এখানে যাওয়ার পরে তারপর ফর্মুলা, এখান থেকে R1C1 রেফারেন্স স্টাইল এটাকে আমরা চেক মার্ক করে দিই। তারপর যদি ওকে করি তাহলে আমাদের R1C1 রেফারেন্স স্টাইল অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের কলামগুলো আর A B C এই হেডিংয়ে থাকছে না, এখন এই কলামগুলো 1 2 3 4 এভাবে থাকছে। এটাই হচ্ছে R1C1 রেফারেন্স স্টাইল। এবার আমরা দেখি এখানে লিঙ্কগুলো কিভাবে লেখা যায়। আমরা এই সেলটা সিলেক্ট করলাম, সেলটাকে সিলেক্ট করার পরে তারপর ইকুয়াল চিহ্ন দেই, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে তারপর আমরা এখানে যে বার্ড নামে যে শীটটা ছিল এই শীটটাতে আসি, এটাতে আসার পরে তারপরে এখানে এই সেলটাকেই আমরা সিলেক্ট করি। আমরা এটাকে সিলেক্ট করার পরে তারপরে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের দোয়েল এই শব্দটাই চলে আসছে। আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে বার্ড, তারপর এক্সক্লামেটরি সাইন, তারপর R-3C-1, এর অর্থ হচ্ছে আমরা এখানে যেটাতে লিঙ্ক ব্যবহার করেছি এই সেলটার তুলনায় আমাদের এই বার্ডের এখানে যে সেলটা ছিল এই সেলটা 3টা স্টেপ উপরে এবং একটা স্টেপ বামে, যে কারণে এখানে আমাদের এই শীটে এখানে R-3C-1 শো করছে। কিন্তু পূর্বের অবস্থাটা কিন্তু সেম রয়েছে। আমরা A1 স্টাইলে যেভাবে দেখিয়েছিলাম যে শীটের নামটা সেম, তারপর একটা এক্সক্লামেটরি সাইন, পরের রেফারেন্সটুকু হচ্ছে চেঞ্জ। যদি আমরা এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসি, এ পর্যন্ত আনার পরে তারপর যদি আমরা আবার ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি, তাহলে দেখুন এখানে প্রত্যেকটা সেল রেফারেন্স সেম, এখানে কোনো সেল রেফারেন্সে ভিন্নতা নেই। তার মানে হচ্ছে আমরা যেই সেলটাই সিলেক্ট করছি ওই সেলটার তুলনায় আমরা যে রেফারেন্স সেলটা ব্যবহার করেছি ওই রেফারেন্স সেলটা 3টা স্টেপ আপে এবং একটা স্টেপ বামে, যে কারণে আমাদের এখানে R-3 এবং C-1 শো করছে। এখন দেখি আমরা কিভাবে ইনডাইরেক্ট ফাংশনটা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা এই অংশটা কপি করলাম, এই অংশটা কপি করার পরে তারপরে আমরা অন্য কোনো একটা সেলে নিয়ে পেস্ট করি। আমরা এই সেলটাতে নিয়ে পেস্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা ইনডাইরেক্ট ফাংশনটিতে লিঙ্কটা কিভাবে ব্যবহার করব সেটা বোঝার সুবিধার্থে আমরা এই সেলটাতে একটা পেস্ট করলাম। আমরা এবার এই অংশটুকু ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন যদি আমরা এই R1C1 রেফারেন্স স্টাইলেই থাকি অথবা যদি আমরা আগের অবস্থায় ফিরে যাই অর্থাৎ A1 স্টাইলেই ফিরে যাই তাতেও চলবে। তো আমরা একটু আগের স্টাইলে ফিরে যাই, A1 স্টাইলে। আমরা অফিস বাটনে ক্লিক করলাম, তারপর এক্সেল অপশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে ফর্মুলাস, তারপরে R1C1 রেফারেন্স স্টাইলটাকে আনচেক করে দিলাম, তারপর ওকে করলাম, আমাদের আগের স্টাইলে চলে আসলো।
এখন আমাদের এই সেল রেফারেন্সটা যেভাবে লেখা ছিল R1C1 রেফারেন্স স্টাইলে, ওই স্টাইলেই আমরা এখানে ইনডাইরেক্ট ফাংশনটা ব্যবহার করতে চাই। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম ইনডাইরেক্ট ফাংশন লেখার পরে তারপর রেফারেন্স টেক্সট হিসেবে আমরা এটাকেই সিলেক্ট করলাম। তারপরে আমরা F4 দ্বারা এটাকে লক করে দেই। এটা দ্বারা বোঝায় আমাদের যে এই শীটের নামটা বার্ড, এটা বোঝালো। তারপরে আবার অ্যান্ড চিহ্ন দেই, অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সাইন, আমরা ডাবল কোট চিহ্ন দিলাম, তারপরে এক্সক্লামেটরি সাইন দিলাম, তারপর আবার ডাবল কোট চিহ্ন, তারপরে অ্যান্ড চিহ্ন দেই। অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে এরপরে রয়েছে আমাদের R-3C-1। এখানে আমি এই সেলটাতে R-3C-1 লিখে রেখেছি, আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। আমরা এটাকে লক করে দিতে পারি। এটাকে লক করে দেওয়ার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি, আমরা এখানে যখন লিঙ্কগুলো ব্যবহার করেছিলাম প্রত্যেকটা লিঙ্কেই একই রেফারেন্স ছিল, যে কারণে আমরা এই একটা রেফারেন্সই এখানে ব্যবহার করছি। এরপরে যে এখানে রয়েছে A1 এই অপশনাল আর্গুমেন্ট, এখানে যদি আমরা সরাসরি ব্র্যাকেট ক্লোজ করে দিতাম তাহলে আমাদের R1C1 রেফারেন্স স্টাইলটা অ্যাক্টিভ হতো না। এখানে আমাদের R1C1 রেফারেন্স স্টাইলটা অ্যাক্টিভ করতে হলে আমাদের R-C তারপরে 1 এভাবে লিখতে হবে, রো কলাম তারপরে 1 এই স্টাইলটা লিখতে হবে। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমাদের R1C1 রেফারেন্স স্টাইলটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের ঠিকই ওই বার্ডের নামটা শো করছে। তারপর যদি আমরা এটাকে ড্র্যাগ করে নিচে আসার পরে তাহলে দেখুন এখানে সমস্ত নামগুলোই শো করছে, যে নামগুলো আমরা বার্ড এই শীটে লিখে রেখেছিলাম। তারপর আমরা ড্র্যাগ করে ডানে যাই, তাহলে আমাদের সমস্ত নামগুলো এখানে শো করছে। যদি আমরা এই ড্রপ ডাউন থেকে অন্য কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি, সাপোজ বিস্ট, এটা সিলেক্ট করলাম, তাহলে এখানে আমাদের পশুর নামগুলো শো করছে। যদি আমরা এখান থেকে এই ফ্রুটের নামটা সিলেক্ট করি তাহলে এখানে আমাদের ফ্রুটের নামগুলো শো করছে। এখন একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে আমরা যখন A1 রেফারেন্স স্টাইলটা ব্যবহার করেছিলাম তখন আমাদের এতগুলো সেল রেফারেন্স ব্যবহার করতে হয়েছিল, এতগুলো সেলকে আমাদের এখানে লিখে রাখতে হয়েছিল। কিন্তু R1C1 রেফারেন্স স্টাইলে মাত্র একটা সেল রেফারেন্স আমরা ব্যবহার করেছি। তো যখন হাজার হাজার ডাটা নিয়ে কাজ করা হবে তখন দেখা যায় যে পাশাপাশি এই ধরনের ডাটাগুলোকে বা এই ধরনের সেল রেফারেন্সগুলোকে পাশে রাখা একটা সমস্যাপূর্ণ ব্যাপার, এবং এতগুলো সেল রেফারেন্স লিখে রাখাও একটা কষ্টসাধ্য ব্যাপার। যেখানে R1C1 রেফারেন্স স্টাইলে মাত্র একটা রেফারেন্স ব্যবহার করে আমরা অনেকগুলো ডাটাকে, হাজার হাজার ডাটাকে একটা টেবিলে নিয়ে আসতে পারি। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করুন যে এখানে এতগুলো সেল রেফারেন্স লেখা কতটা ঝামেলাপূর্ণ ব্যাপার, কিন্তু সেখানে মাত্র একটা সেল রেফারেন্স R1C1 রেফারেন্স স্টাইলে ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। তো এ থেকেই বুঝতে পারছেন যে R1C1 রেফারেন্স স্টাইলটা কিছু কিছু ক্ষেত্রে কতটা সুবিধাজনক। তো যাই হোক, ইনডাইরেক্ট ফাংশন নিয়ে আমার টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের কোনো উপকার আসে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।